তুমি কেমন আছো? কথা বড়ি সকলে ভালো। সুলতানা বলল, এই তোরা আগে ফ্রেশ হয়ে নে, পরে কথা বলিস। কত দূর থেকে জার্নি করে এলি রোজার দিন, যা। কথা কবিতা ফ্রেশ হতে চলে গেল। সুলতানা বেগম রান্না করতে লেগে পড়ল। কতদিন পর ভাইজি দুটি এলো, ভালো মন্দ খাতে হবে না। বাকিরা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। জ্যোতি রান্না করছে, আয়েশা করতে দিবে না, ছোট মানুষ, কিন্তু জ্যোতি জোর করেই বলল, মা আমি পারবো, রান্না করছি তো আগে, পারি আমি, আপনি চিন্তা করবেন না। হাবিবুর রহমান সোফায় বসেছিলেন, তিনি বললেন, যদি তুমি রাধো, প্রতিদিন একজনের হাতে খাবার খেতে খেতে বোর হয়ে গেছি, আজ ভিন্ন স্বাদ পাবো। জ্যোতি হাসলো। শ্বশুর শাশুড়ি বেশিরভাগ সময় টমজেরির মতো মিষ্টি মিষ্টি ঝগড়া করে, তার ভালো লাগে। এখানে কত ভালোবাসা তাদের মধ্যে। আয়াত ও খুশবু মতিউর রহমানের দোকানে বসেছে আজ। হুমু বলল, মা শুনেছ, আব্বা তোমার হাতের রান্নাকে বোরিং বললো। এতই যখন বোরিং লাগে তাকে নিজের হাতে রান্না করে খেতে বলিস। হাবিবুর রহমান হাসলেন। নিজে রান্না করতে হবে না, আমাকে সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য আমার আম্মা আছে, বুঝলে। জ্যোতি হাসলো। তখনই মৈত্রীও আরও এলো। আরও বলল, ছোটব্বা তোমার ঝগড়া করছো কেন? বলে হাবিবুর রহমানের কোলে ঝাঁপিয়ে পড়ল। হাবিবুর রহমান কোলে নিয়ে আদর করলো আরুকে। আমার পিচ্ছি আমার রোজে রেখেছে। আরও মাথা নাড়ালো, মানে হ্যাঁ রেখেছে। আয়েশা বলল, শেওরি কখন খাইলেন শাশুড়ি আম্মা? আরও তার সম্বোধন শুনে হেসে ফেলল, জবাব দিল হাসি মুখে, একটু আগে। আরও টুকটাক কথা বলতে লাগলো তারা। মৈত্রী জ্যোতির কাছে চলে এলো। হুমা তার পিছু পিছু হলো। মৈত্রী দেখলো জ্যোতি রান্না করছে। মৈত্রী ক্যাবিনেটের উপর বসে বলল, ভাবি। জ্যোতি বলল, তোমার থুতনিতে ওইটা কিসের দাগ? মনে হচ্ছে কেউ কামড়ে দিছে। জ্যোতির মুখটা লাল হয়ে গেল। কই না তো, কামড় দেয়নি তো কেউ। মৈত্রী দেখো তো, ছোলায় ময়দা আরও দেবো নাকি? মৈত্রী ও হুমা মিটমিট করে হাসছে। ভাবি কথা ঘোরাচ্ছে, কিন্তু তারাও কম না। হুমা বলল, ভাবি কথা ঘুরাইও না তো, বলো ব্যথা লাগে? যদি বুঝলো দুবোন তার খিল্লি উড়াচ্ছে, সে নিজেকে সামলে নিল। বলল, তোমরা জানতে চাচ্ছ, সেসব জানতে হলে আগে বিয়ে বসতে হবে, তারপর জামাইয়ের থেকে জেনে নিও, কেমন? মৈত্রী লজ্জা পেল। হুমা দৌড়ে চলে গেল। তবে মৈত্রী দমল না, ফিসফিসিয়ে বলল, আগে জানলে অভিজ্ঞতা বাড়বে, বুঝবার পারছো তো, কথা না ঘুরাইয়া সরাসরি বলবার পারো। আয়াত ভাই আদর করছে, তোমার নিজের জামাই আদর করছে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? জ্যোতির জবান বন্ধ হয়ে গেল। ওরা কথা বলতে এত ডুবে ছিল যে রান্নাঘরে কেউ ঢুকেছে তা বুঝতে পারিনি। তোর তো দেখছি জামাইয়ের আদর নিয়ে খুব আগ্রহ দেখছি। জামাই দরকার বুঝি? বড় আব্বাকে বলে ব্যবস্থা করছি, কি বলিস? জ্যোতি ও মৈত্রী দুজনেই চমকে উঠল। পিছন ফিরে দেখলো শতক বুকে হাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জ্যোতি বেশ লজ্জায় পড়ল। সম্পর্কে বড় ভাসুর তার, কি নাকি শুনে ফেললো। সে তড়িৎ ঘুরে ছোলা নাড়তে লাগলো। মৈত্রীর চোখগুলো রসগোল্লার ন্যায় বড় হলো, যে কোনো সময় বেরিয়ে আসবে। ইস, কি লজ্জা লজ্জা! এখন বের হবে কিভাবে এখান থেকে? শতক মৈত্রীকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভারী মজা পেল। একটু মজা দেখানো যাক। কি লাগবে? একটু থেমে পেছনে তাকিয়ে দেখলো না কেউ নেই। জ্যোতিকে বলল, জ্যোতি, 5 মিনিট তোমার চোখ কান একটু বন্ধ রাখো প্লিজ। খবরদার পিছনে ফিরবে না, ইটস অ্যান অর্ডার। জ্যোতি ফিরল না। তবে সে ভাবতে লাগলো পিছনে কি হচ্ছে। মৈত্রীর চোখ পুনরায় বড় বড় হয়ে গেল। কি করবে এই লোক? একদম ঘুষি মেরে নাক ফেটে দেবে? শতক মৈত্রীর রিয়াকশন থেকে হাসলো। সোজা হয়ে মৈত্রীর দিকে 2 পা এগোলো। মৈত্রীর 3 পা পিছিয়ে রান্নাঘরের জানালার সাথে আটকে গেল। শতক আরও 1 পা এগিয়ে জানালার এক হাতে রেখে খানিকটা ঝুঁকলো। দুজনের মধ্যে দূরত্ব 2 হাত। শতক বলল, তো তোর জামাই ও জামাইয়ের আদর লাগবে? মৈত্রী ঘামতে শুরু করলো। আমি সেটা বলিনি। আর ছোট মেয়েদের কথা শুনতে লজ্জা লাগে না? শতক হেসে বলল, ছোটদের এসব কথা বলতে লজ্জা লাগে না? দেখো শতক ভাই। শতক তাকে থামিয়ে আর একটু কাছে এসে ধীমে কণ্ঠে বলল, রোজার দিনে দেখতে পারবো না, আগে বিয়েটা করতে দে। উপরে নিচে সামনে পিছনে সব দেখবো। শুধু দেখবো না, আরও অনেক। ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু সে। জ্যোতির হাত থেকে খুন্তিটা পড়ে গেল শব্দ করে। কি বলল এসব? সবারই নিষিদ্ধ জিনিসের প্রতি কৌতূহল একটু বেশি। জ্যোতির ক্ষেত্রেও সেটাই হয়েছে। আরে বাবা, ছোট কিচেন রুম, আর কান কি কখনো বন্ধ করা যায়?
আর জ্যোতি তো কানটা আরেকটু খড়াই করেছিল। দুজনে ধীরে ধীরে কথা বলায় কিন্তু হায় খোদা, এ কি শুনলো! মৈত্রীর কানে মনে হয় কেউ গরম কিছু ঢেলে দিয়েছে। ছোট জীবনে এত লজ্জা সে বোধহয় আগে কখনো পায়নি। এখন কি বলবে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যদি ভাবির খুন্তি পড়া আওয়াজ শুনে অসহায় হয়ে গেল। ভাবি কি শুনতে পেল? লজ্জায় বোধ করে জ্ঞান হারাবে। সে ছুটে পালাবে ভাবলো, কিন্তু হায় ভাগ্য সহায় হলো না। পা মচকে ক্যাবিনেটের উপর কোমর পড়ল, মনে হয় কিছুটা গেঁথে গেল। পাটা মনে হয় ভেঙে গেল। ওমা বলে হালকা আওয়াজে চিৎকার দিয়ে গিয়ে পড়ল ফ্লোরে। শতক এখনও ঘোরে কি হয়ে গেল? সে ঘোর থেকে বের হলো মৈত্রীর কান্নার আওয়াজে। যদি বুঝে উঠতে পারছে না কি হলো। শতক নিচে বসে মৈত্রীকে ধরল। এই মিঠু পড়ে গেলে কিভাবে? বেশি ব্যথা পেয়েছিস? এই মিঠু, ওঠ। বলতে বলতে তার গলা কেঁপে উঠল। মৈত্রী কাঁদছে। বেশি ব্যথা পেয়েছে? মৈত্রী উঠতে পারছে না। মৈত্রী উঠতে পারছে না, পা বাড়াতেই পারছে না। কোমর মনে হয় আশার হয়ে আসছে। মাথাটা ভোঁ করছে, চোখ অন্ধকার হয়ে আসছে। কান্না করতে করতে কোনো মতে বলল, পা নাড়াতে পারছি না, এখানে ব্যথা করছে খুব। বলে কোমরের এক পাশ দেখালো। শতক ফ্লোরে বসে পড়ল। মৈত্রীকে একটু উপরে তুলে নিল। মৈত্রী আর শক্ত হয়ে থাকতে পারল না। শতকের বুকে মাথা রেখে শরীর ছেড়ে দিল। ব্যথা অসহায় হয়ে উঠছে। শতক এক হাতে মৈত্রীর দেখানো জায়গা দেখল। ভেজা অনুভব হচ্ছে। সে ঢোক গিলল। মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে পড়বে। হাতটা উপরে তুলে দেখল লাল রঙের ক্ষারীয় পদার্থ। সে মৈত্রীর পরনের জামাটা একটু উঠিয়ে দেখল কেটে গেছে অল্প। জ্যোতি এখনও শকড। তার মাথা ঝিমঝিম করছে রক্ত দেখে। তার ব্লাড ফোবিয়া। শতক মাথা উঁচিয়ে জ্যোতির দিকে তাকালো। মুখটা রক্তহীন হয়ে আছে। সে জ্যোতিকে বলল, জ্যোতি, ফ্রিজ থেকে বরফ আনো জলদি। পা মচকে গেছে হয়তো, কোমরে কেটে গেছে অল্প। ছোট মাকে ডেকে আনো। বলে মিঠুর দিকে তাকালো। ব্যথায় মুখটা নীল হয়ে গেছে। চোখ বন্ধ করে আছে। জ্ঞান হারালো কি? এই মিঠু, মিঠু শুনতে পাচ্ছিস? কথা বল, কোথায় কোথায় লেগেছে মিঠু? বলে জড়িয়ে নিল। সব তার জন্য। মেয়েটা কত ব্যথা পেল। শতকের চোখ ছলছল করছে। দাঁতে দাঁত চেপে আছে। মৈত্রী আদরে আওয়াজ শুনে জোরে কেঁদে বলল, ব্যথা করছে, মাকে ডাকো না। শতক অসহায় হয়ে পড়ল। দেখলো যদি বরফ আনছে, কিন্তু আনতে পারল না। সেও সেন্সলেস হয়ে পড়ল। শতক অবাক হলো। এর আবার কি হলো? শতক মৈত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে ছোটম্মাকে ডাকতে লাগলো জোরে। দরজা বন্ধ থাকায় আওয়াজ বাইরে যায়নি বোধহয়। ড্রয়িং রুমে হাবিবুর, আয়েশা, হুমা সহস্র কথা ও কবিতা আলাপ করছে। এরই মধ্যে শতকের ডাক কানে আসায় আয়েশা কিচেনে গেল। গিয়ে অবাক, জ্যোতি মেঝেতে পড়ে। শতক মেঝেতে বসে মৈত্রীকে জড়িয়ে। মৈত্রী এখনও জ্ঞান হারায়নি। মা মা করছে ধীরে ধীরে। আয়েশা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওদের? শতক কাঁপা কাঁপা গলায় বলল, মিঠু পা মচকে ক্যাবিনেটের উপর পড়ে গেছে। কোমরে অল্প লেগেছে, রক্ত বের হচ্ছে। তোমার ছেলের বউকে বরফ আনতে বললাম, সেও পড়ে গেল। আয়েশা সিরিয়াস মুহূর্তেও হাসি পেল। এটা তার একটা বদ অভ্যাস। শতক কাঁদো কাঁদো হয়ে আছে, ছোট বাচ্চাদের মতো। মনে হয় এক্ষুনি কেঁদে দেবে। সে মৈত্রীর পাটা দেখে বলল, তুই কাঁদছিস কেন? কই কাঁদছি? নাক টেনে বলল শতক। আয়েশার হাসি আটকাতে পারল না। বলল, নাক টানছিস যে? শতক হতাশ হলো। মৈত্রীটা ব্যথা পেয়েছে আর ছোটম্মা হাসছে। মিঠু ব্যথায় কাঁদছে আর তুমি হাসছো? আয়েশা টনক নড়ল। উঠে ফ্রিজে থেকে বরফ আনলো ও সবাইকে ডাকলো। বরফ পায়া দিল। জ্যোতির দিকে তাকালো। ভয় পেয়ে জ্ঞান হারালো কি? ততক্ষণে সকলে এসে পড়েছে। হাবিবুর রহমান ও সকলে অবাক। জিজ্ঞেস করলো, শতক কি হয়েছে মিঠু? আর জ্যোতিমা পড়ে আছে কেন? শতক বলল, ছোট আব্বা পরে বলবো, আগে বড় আম্মাকে ডেকে পাঠাও। আর কথা, তুমি একটু দেখো তো মিঠুকে। আর হাজার জ্যোতির চোখে পানি দে, শুধু সেন্সলেস হয়ে পড়েছে। সহস্র জ্যোতির কাছে গেল। হাবিবুর রহমান পানি ঢেলে দিল তার চোখে। হুমায়রা বড়ম্মাকে ডাকতে গেল। কবিতা দাঁড়িয়ে দেখছে সব। মৈত্রী সব শুনেছে, ব্যথায় কাহিল। কথা বলতে পারছে না। কথার নাম শুনে কিছু মনে পড়ল। শতককে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজল। এতক্ষণ শতক ধরলেও সে ধরেনি। কিন্তু কথা মৈত্রীর কাছে বসে পড়ল। শতক বলল, পা মচকে গেছে বোধহয়, কোমরে কেটে গেছে, রক্ত ঝরছে অল্প। কথা বলল, ওকে সোফায় বসাও, পানিতে পা ভিজিয়ে দাও, আর আমি কোমরে ব্যান্ডেজ করে দিচ্ছি। কবিতা, আমার ব্যাগ থেকে ফার্স্ট এড বক্সটা আন জলদি। শতক দেরি করলো না। মৈত্রীকে ছাড়িয়ে কোলে নিতে চাইল, কিন্তু মৈত্রী ছাড়ছে না। আরও শক্ত করে ধরে মা মা বিড়বিড় করছে। শতক ছাড়িয়ে নিল।
কোলে তুলে ড্রয়িং রুমে সোফায় বসালো। জ্যোতি জোরে কেঁদে উঠল, কোমরে লাগলো। শতক নিজেও বসে এক হাত দিয়ে পিঠ দিয়ে ওর মাথাটা বুকে রেখে জড়িয়ে ধরল। কিন্তু মৈত্রী অজ্ঞান, শরীর ছেড়ে দিয়েছে। শতক বলল, মিঠু, এই মিঠু, কি হলো? কথা অজ্ঞান হয়ে গেল? কথা আয়শা আনা বোলের পানিতে মৈত্রীর পা ডুবিয়ে দিল। জামা তুলে জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করতে লাগলো। যদি চোখ খুলে দেখলো সহস্র ও তার শ্বশুরমশাই তার দিকে তাকিয়ে। সে চোখ পিটপিট করে মনে করার চেষ্টা করলো কি হয়েছে তার সাথে। মৈত্রীর কথা মনে আসতে কিছু বলবে এর পূর্বে সহস্র বলল, জ্যোতি ভাবি, তুমি তো দেখছি খুব ফাস্ট। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আমাকে চাচাটাকে ব্যবস্থা করবে। হাবিবুর রহমান সহস্রের পিঠে আস্তে চাপড় দিল। বদমাস ছেলে। সহস্র দাঁত বের করে ভেটকাতে লাগলো। হাবিবুর রহমান উঠে গেল। জ্যোতি উঠে পড়ল। আজ তার লজ্জা পাওয়ার দিন। সহস্রকে বলল, আসলে আমার বোল্ড ফোবিয়া আছে তো তাই। সহস্রের কপালে ভাঁজ পড়ল। ব্লাড কোথা থেকে এলো? খাদিজা বেগম ছুটে এলো কাঁদতে কাঁদতে, আরও হুমার সাথে। তিনি রান্না করছিলেন। বাড়িতে কেউ নাই, ছেলেটা বাবার দোকানে। তিনি গিয়ে দেখলো মৈত্রী শতককে জড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন শতককে, মিঠুর কি হয়েছে আব্বা? কথা কইতেছে না কে? বড় আম্মা পাটা মচকে গেছে, ভয়ে জ্ঞান হারিয়েছে। ভয় পেও না, কিছু হয়নি, কথা দেখছে। শতক কোমরের কথা বলল না। ঢের শিক্ষা হয়েছে তার। জ্যোতির মতো বড় মানা জ্ঞান হারায়, আবার ভয়ও পেতে পারে। এমনিতেই কাঁদছে। এরই মধ্যে কবিতা এলো। কথাকে বক্সটা দিল। কথা মৈত্রীর অন্য পাশে বসলো। হাবিবুর রহমান সহস্র এলো, সাথে জ্যোতি। সবাই ড্রয়িং রুমে। আরু এসে আবু বলে কাঁদতে লাগলো। শতক বলল, ছোট আব্বা আরুকে নিয়ে যাও বাইরে, আর হাজার বড় মাকে রুমে নিয়ে যা, কাঁদছে। জ্যোতি, তুমি যাও সাথে। মৈত্রীর কোমরে ব্যান্ডেজ করবে কথা, তাই সবাইকে কৌশলে যেতে বলল। খাদিজা যাবেন না, কাঁদতে লাগলো আম্মা বলে। শতক ধমক দিল, আহ বড় আম্মা, আহ বড় মা, কি হচ্ছেটা কি? মিঠু ভয় পেয়ে যাবে না? যাও তুমি। সহস্র, জ্যোতি নিয়ে যাও। খাদিজা বেগম গেল। কথা রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আয়েশা বরফ এনে দিল। কথা কাপড়ে মুড়ে সেগুলো পায়ে বেঁধে দিল। সে ডাক্তার নয়, তবে পড়ছে তো। সে বলল, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না কেউ। ইফতারের পর ভরা পেটে ব্যথার ওষুধ খেতে হবে। পুরোপুরি ঠিক হতে কয়েকদিন সময় লাগবে, আর চোখে পানি ছিটিয়ে দিলে জ্ঞান ফিরবে। হুমা পানি আনতে গেল। শতক এখনও মৈত্রীকে জড়িয়ে। তার জন্য এই অবস্থা। কত কষ্ট পেল মেয়েটা। ইস, কোনোভাবে যদি ব্যথা ট্রান্সফার করা যেত। কবিতা দাঁড়িয়ে শতকের কাণ্ড দেখছে। এখনও জড়িয়ে ধরে রাখতে হবে? এই আন্টিটা তো আছেই, সে ধরলেই তো হতো। ওর মাও তো এসেছে। শতক ভাইয়ের কেন ধরতে হবে? শতক ভাই তো এমন করছে যেন ব্যথা সে পেয়েছে। মেয়েটার শতক ভাইয়ের মধ্যে কিছু আছে। অজানা আশঙ্কায় তার মাথাটা বিগড়ে যাবার জোগাড়। ইস, ওরা তো চাচাতো ভাই বোন, আর কিছু না। আর যদি কিছু হয়, তার কি হবে? ইফতার শেষ হয়েছে। গরমে অতিষ্ঠ জনজীবন, তার উপর বিদ্যুতের জ্বালাতন। ঈদের বাকি নাই বেশি দিন। সবাই ব্যস্ত, কেউ শপিং করতে, কেউ কাজে। এর মধ্যে লোডশেডিং সকলকে বিরক্ত করা। অনেকে ইচ্ছে মতো ঝাড়ি দিতে ভুলে না। তালুকদার বাড়িতে আবার বিদ্যুতের ভ্রমণ নিয়ে কোনো আপত্তি নেই। আইপিএস আছে না, ফ্যান লাইট সব জ্বলে, তো সমস্যা কোথায়? ঝর্ণা বসে আছে মন খারাপ করে। মাহিদের সাথে কথা বলার পর থেকে এই হাল। তার উপর দাদির ওয়াজ তো আছেই। মায়ের কানে ঢালছে আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে, অথবা বাড়ির কাজে অষ্টরম্ভা। বিয়ের পরদিনে না শ্বশুরবাড়ি বের করে দেয়। না আছে সুরত, না আছে গুণ, বোকার হদ্দ, ইত্যাদি ইত্যাদি। ঝর্ণার মনটা আরও বিষিয়ে উঠল। ঝর্ণার মা ভাতের প্লেটে নিয়ে মেয়ের সামনে বসলো। ঝর্ণা মাকে দেখলো মুরগির মাংস দিয়ে ভাত মাখাচ্ছে। মাখিয়ে এক নলা করে ঝর্ণার মুখে পড়ে দিল। ঝর্ণা চিবুতে লাগলো। খিদে পেয়েছিল তার। দাদির চেঁচামেচিতে আর খেতে মন চাইছিল না। আচ্ছা, মায়েরা সব বুঝে যায়। নীরা মেয়েকে বলল, মন খারাপ আমার মায়ের? ঝর্ণার চোখ অশ্রু ভিড় করলো। নিজেকে সামলিয়ে বলল, না তো। নীরা মেয়ের মন খারাপ বুঝলেন। মেয়েটি তার মতো সহজ সরল, কারো প্যাচকোচ বোঝে না, অন্যদের ভাষায় বোকা। তিনিও এই কথা শুনে আসছে আদ্য থেকে। শাশুড়ির কটূক্তি, প্রতিবেশীর চাটুকারিতা, কত কিছু সহ্য করেছে। তবে স্বামী নামক লোকটার ভালোবাসা সব কষ্ট ভুলে দিয়েছে। ছায়ার মতো পাশে থেকেছে। তার মেয়ের সাথে কি হবে? মাহির ছেলেটা এই ননের পুতুলকে ভালোবাসবে তো? ছায়ার মতো পাশে থাকবে? ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে তো? যে যাই বলুক, আমি জানি আমার মেয়ে কেমন। অন্যদের কথায় কান দিতে নেই, বুঝেছিস? আমি দিতাম আগে, অনেক ঠকেছি, কিন্তু এখন একটু হলেও বুঝতে পারি কে কেমন। থেমে গেলেন তিনি। একটু পর মেয়ের মুখে লোকমা দিতে গিয়ে বলতে শুরু করলেন,
তোর শ্বশুরবাড়ির লোকগুলো ভালোই দেখতাম, শাশুড়িটা বেশ ভালোই লাগলো। মাহির ছেলেটা ভদ্র শান্তশিষ্ট, আর তুই তো উড়নচণ্ডী। শোন, তার কথা মতো চলবি, যা বলে তাই করবি, কখনো অসম্মান করবি না, আর চিন্তা করবি না। সবাই সব কিছু পারে না, সবারই দুর্বলতা থাকে। কাজ পারিস না তো কি হয়েছে, শাশুড়ি থেকে শিখে নিবি। তিনি বকলে আম্মা আম্মা ডেকে বলবি, আম্মা শিখিয়ে দাও না। বলে হাসতে লাগলো। ঝর্ণা লজ্জা পেল না, মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়ের থেকে দূরে থাকবে কি করে সে? কে তুলে খাওয়াবে, বকবে, কান মুলে দেবে, কে আদর করবে? নিজের আপন পরিবার ছেড়ে অচেনা জায়গায় কিভাবে থাকবে? মেয়েদের জীবনটা এমন কেন? দোকান বন্ধ করে মতিউর রহমান, খুশবু ও আয়াত বাড়ি ফিরে। মতিউর রহমান ও খুশবু বাড়িতে গিয়ে মতির ঘটনা শুনল। মতিউর রহমান খাদিজাকে বকছে, আগে কেন জানানো হয়নি তাকে? তার আম্মাটা কত কষ্ট পাচ্ছে। শতকার বাড়ি যায়নি, এখানেই রয়ে গিয়েছিল। বাড়িতে ছেলে মানুষ নেই, মৈত্রীটা অসুস্থ। ঈদের সময় বড় আব্বা বাড়ি ফিরে দেরি করে, কখন কি হয় বলা তো যায় না। সে মতিউর রহমানের উদ্দেশ্যে বলল, বড় আব্বা, আমি মানা করে দিয়েছি তোমাদের জানাতে, ঈদের সময় দোকানে বেচাকেনা ভালো, আর তোমরা আসলে তো আর মৈত্রীর ব্যথা কমে যাবে না। মতিউর রহমান সাথে সাথে বলল, মেজো আব্বা, দোকানের বেচা কিনা গোল্লাই যাক, আমার আম্মা ব্যথা পাইছে, আর আমি আসবো না, সব জায়গায় লাভ খুঁজবো, আগে আমার পরিবার। খুশবু পাশ থেকে বসলো, আমায় অন্তত কল করে জানার দরকার ছিল শতক। মিথুটা কত আঘাত পেল, নিশ্চয়ই অনেক কেঁদেছিল। শতক হাসলো, এই জন্যই তোমাদের বলি নাই টেনশন করে রোগী বানানো দরকার। আমি ছিলাম, তারপর ছোট আব্বা ছিল, নাকি আমার উপর ভরসা নেই? আর বড় আব্বা, আপনার আম্মা ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। মতিউর রহমান শান্ত হয়ে বসলেন। ভরসা আছে মেজো আব্বা আপনার উপর, তবুও বাপের মন তো, আপনি বাপ হন তারপর বুঝবেন। বলে মলিন হাসলো। খুশবু বোনের ঘরে চলে গেল। খাদিজা কান্না করতে করতে খাবার বাড়তে চলে গেল। শতক মনে মনে বলল, আগে তো মেয়েকে দাও, তারপর না বাপ হব, তোমরাও নাতি নাতনির সাথে খেলার সুযোগ পাবে। মতিউর রহমান বললেন, ডাক্তার দেখাইছেন আম্মারে? আমার মামাতো বোন আছে না, কথা ডাক্তারি পড়ছে ফাইনাল ইয়ারে, ও দেখেছে। কাল ডাক্তারের কাছে নিয়ে যাবনি আমি, চিন্তা করো না। আমিও যাব। তোমার দোকান রাখেন আপনার দোকান, আমার আম্মার ডাক্তার দেখানো আগে। এত কষ্ট করি দোকানদারি কার জন্য করি? শতক কিছু বলল না, বরাবর মনের অবস্থা বুঝতে পারছে সে। হাসপাতালে ভিড় সারাক্ষণই থাকে। হাসপাতালে আসলেই মনে হয় একটা সুস্থ শরীরের কাছে টাকা পয়সা সব অসহায়। কারো কারি টাকা থাকলে সে অসুস্থ হলে তার জীবনের আনন্দ কতটুকু স্থায়ী। হ্যাঁ, বর্তমান টাকা থাকলে সবই হয়, বাঘের চোখও পাওয়া যায়, কাঠের পুতুল হা করে, কিন্তু সুস্থতা মহান আল্লাহ তাআলার দান। তাই সুস্থ ব্যক্তির সুস্থতার জন্য আল্লাহর শুকর আদায় করা উচিত। সদর হাসপাতালগুলোতে পা ফেলার জো নাই। গরিব মানুষের প্রাইভেট ক্লিনিক যাওয়ার কথা মানে বস্তা ভর্তি টাকা। তাদের জন্য সদর হাসপাতালে সম্বল। নীরব বিরানপুরের একটি প্রাইভেট ক্লিনিকে এসেছে দাদিকে নিয়ে। জমেলা বেগমের প্রেশার হাই থেকে বেশিরভাগ সময়, সাথে ডায়াবেটিক্সের সমস্যা। নীরব দাদিকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলে প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলো। দাদিকে নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো হাসপাতালের রিসেপশনে বসে মতিউর রহমান ও মৈত্রী, পাশে দাঁড়িয়ে শতক। মৈত্রীকে চিনতে ভুল হলো না, বোরকা পরে আছে সে। নীরব দাদিকে নিয়ে এগিয়ে গেল। কার কি হয়েছে? মতিউর রহমান ও শতক মৈত্রীকে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে। শতক মহিলা ডাক্তার দেখিয়েছে। কোমরের ঘাটা দেখাতে হবে না? ডাক্তার মহিলাটি কোমরের ব্যান্ডেজ খুলে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিল। পা এক্সরে রিপোর্ট নিয়ে দেখা করতে বলল। তাই রিসেপশনে বসে আছে তারা। মতিউর রহমান মেয়েকে জিজ্ঞেস করলো, আম্মা ব্যথা করতেছে? মৈত্রী মাথা নেড়ে না বোঝালো। বাবা তার অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছে। আসার সময় হাঁটতে দেয়নি, পাজা কোলে করে এনেছে। শতক বাবা মেয়েকে দেখছে আর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো রিপোর্ট এলো বলে। এমন সময় দেখতে পেল নীরব আরও দাদি এদিকে আসছে। এই নমুনা কোথা থেকে এলো? সে মনে মনে দোয়া করলো এদিকে যেন না আসে, মতিকে যেন গুন্ডাটা না দেখে। কিন্তু তা হলো না। নীরব তাদের কাছে এসেছে। মতিউর রহমান ও মৈত্রী মাথা তুলে দেখলো। নীরব জিজ্ঞেস করলো, চাচা এখানে? কারো কিছু হয়েছে? বাড়ির সবাই ঠিক আছে? মতিউর রহমান উত্তর দিল গম্ভীর মুখে, এই ছেলেটিকে তার পছন্দ নয়। এমন নয় যে তার সাথে বেয়াদবি করেছে বা কারোর সাথে করতে দেখেছে, কিন্তু তাকে পছন্দ নয়। সবাই ঠিক আছে, আম্মা কাল পরে গিয়ে পা মুচকে ফেলেছে, তাই ডাক্তার দেখাইতে আনছি। তুমি এখানে? নীরব মৈত্রীর পায়ের দিকে তাকালো, কিন্তু দেখতে পেল না। বোরকায় ঢাকা যে। বেশি ব্যথা পেয়েছে কি? সে কি মৈত্রীকে জিজ্ঞেস করবে? মতিউর রহমান আছে সাথে, যদি কিছু ভাবে। জমেলা বেগমকে কেউ খেয়াল করেনি শতক ছাড়া। তিনি বললেন,
এই মাইয়া পড়লা কেমনে? গতরে শক্তি নাই? মৈত্রী জমেলা বেগমের দিকে তাকালো, কি বলবে এখন? শতক হালকা কেশে বলল, দাদি আপনারা হাসপাতালে? সব ঠিক আছে? জমেলা শতকের দিকে তাকালো, নাতির মাস্টার ছেলেটা, কথা বলে ভালো। সবই ঠিক আছে, আসলে বুইরা হয়েছে তো রোগ বালাই লাইগে থাকে। প্রেশারটা বাইরে গেছিল, তাই নাতি জোর কইরা নিয়ে আইলো। তা তুমি ভালো আছো নি মাস্টার? ভালো আছি। মতিউর রহমান উঠে জমেলাকে বসতে বললেন। জমেলা বসলো। তা মতিউর মাইয়াটার পা ভাঙ্গে গেল, তাও এই ঈদের ভিতরে? মতিউর রহমান বললেন, ভাঙে নাই খালা, মুসকে গেছে। ওই একই হইল। এর মধ্যে রিপোর্ট এলো। শতক সেটা হাতে দিয়ে মতিউর রহমানকে বলল। বড় আব্বার রিপোর্ট এসেছে, ডাক্তারের কাছে চলো। মতিউর রহমান সায় দিল। নীরব আর ওর দাদিকে বিদায় দিয়ে ডাক্তারের কাছে কেবিনে গেল। নীরব তাদের যাওয়া দেখলো। ওর দাদি নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি অর্পণ করলো। তার এই নাতি এই বাচ্চা মায়াডার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মায়াডা ভালোই, কিন্তু তার পছন্দ হয়নি। তেমন সুন্দর না। তিনি এর চেয়ে সুন্দর মায়া খুঁজে আনবো। এই পা ভাঙা মাইয়ার মধ্যে কি পাইছস? তোরে এর থেকে ভালো মাইয়া আইনা দিমুনে। নীরব দাদির দিকে ভ্রু কুচকে তাকিয়ে রয়। এই অশিক্ষিত নাতির লাইগা কি তুমি হুর খুঁজো বুড়ি? অশিক্ষিত তয় কি হইছে? দেখতে হিরোর লাহান নাতি আমার, সব দিক দিয়েই 100। পড়ালেখা কম তো কি? নীরব কিছু বলল না। তার দাদি তাকে একটু বেশি ভালোবাসে। ঝর্ণাও শান্তার থেকে ছোট থেকেই বলে, আমার নাতির লগে হুরের মতো মাইয়া আনবো। হুরের মতো বউ হয় নাকি আবার? আর তার মতো হুরের বউয়ের দরকার নাই। মনের মতো একজন হলেই চলবে, যে তাকে বুঝবে, তাকে পথ দেখাবে। আর মৈত্রীকে তার ভালো লাগে খুব। মতিউর রহমান ও শতক ডাক্তারকে রিপোর্ট দেখে ওষুধ নিয়ে হাসপাতাল থেকে বেরোলো। মৈত্রী হেঁটে এসেছে, ডাক্তার হাঁটতে বলেছেন। শতক রহমানকে বলল, বড় আব্বা তুমি দোকানে যাও এখন, আমি মৈত্রীকে নিয়ে যাবনি, চিন্তা করো না। না, আমি রেখে আসি। বড় আব্বা এত পথ তুমি কি আবার আসবে? মৈত্রীও ভেবে দেখলো, ঠিকই তো, এখন বাবার বেচা কেনার ধুম পড়েছে। সে বলল, আব্বা তুমি যাও দোকানে, শতক ভাই আছে তো, আর আমার এখন ব্যথাও কমতেছে না। মতিউর রহমান মেনে নিল। ওদেরকে সাবধানে যেতে বলে সে দোকানে গেল। শতক মৈত্রীর একটা হাত ধরল, রিক্সা ডাকলো। সাবধানে ধরে মৈত্রীকে উঠিয়ে নিজে পাশে বসলো। সরি, কাল আমার জন্য সব হলো। মৈত্রী হাসলো, বলল, ঠিক বলেছ, সব তোমার জন্য হয়েছে। রিক্সা চলতে থাকলো। এই গ্রামের রাস্তায় রিক্সা যায় না। শতক রিজার্ভ করে নিল ডাবল ভাড়া দিয়ে। মৈত্রীর সাথে রিক্সা চড়ে যাবে। বাজারের ভিতরে গিয়ে রিক্সা যাচ্ছে। একটা আইসক্রিম পার্লারের পাশে রিক্সা থামাতে বলল শতক। মৈত্রী বলল, রিক্সা থামিয়ে কি হবে? আরও ও আমার ভবিষ্যৎ বইয়ের জন্য আইসক্রিম কিনবো বলে চলে গেল। দোকানের পাশে একটা ছোট ছেলে কাঁদছে, তার হাতে একটি কোন আইসক্রিম। সে আরও একটা নিবে। তার মা বলছে ঠান্ডা লাগবে, তাও শুনছে না। মাটি একটা থাপ্পড় মেরে দিল, ব্যাস কান্না থেমে গেল। মৈত্রী হাসলো। ততক্ষণে শতক বসে পড়েছে রিক্সায়। হাসছিস কেন? এমনি। শতক ভ্রু কোচকে পাশে মা ছেলের দিকে তাকালো। রিক্সা চলতে শুরু করলো। শতক বলল, আমাদের বাচ্চা আইসক্রিম খেতে চাইলে তুই কিন্তু একদম বকতে পারবি না, মারা তো দূরের কথা। মৈত্রী ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখলো শতকের দিকে। শতক তার দিকেই তাকিয়ে, তুমি আবার শুরু করেছো? শতক সুন্দর করে হাসলো। তার হাসিতে শ্যামবর্ণ পুলকিত। শতক হাসলে তার চোখ হাসে। শতক পিছনে হাত নিয়ে মৈত্রীর কাঁধে রাখলো। মৈত্রীর সাথে সাথে সরিয়ে দিল। শতক কিছু বলল না, হাসলো শুধু। হাতটা সে রাখছিল যেন পড়ে টরে না যায়, কিন্তু ব্যাপারটা উল্টা হলো। শতক কিছুক্ষণ পর বলল, এখন সরিয়ে দিচ্ছিস? কাল অসুস্থ হয়ে এই বুকেই পড়েছিলি সারাক্ষণ, জোর করেও ছাড়াতে পারছিলাম না। মৈত্রী অন্যদিকে ফিরে বলল, তখন আমার জ্ঞান ছিল না, বুঝছো? একদিন সজ্ঞানে থাকবি এই বুকে। মৈত্রী কতক্ষণ চুপ করে থেকে বলল, তুমি বেশি বেশি করছো শতক ভাই, আমি কোনো প্রেম করবো না। শতক রিক্সায় গায়ে এলিয়ে বলল, আমি তোকে প্রেম করতেও বলছি না। খুশবুর বিয়ের পর বড় আব্বার কাছে প্রস্তাব পাঠাবো, তখন বড় আব্বা জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ বলবি। বোঝাতে পেরেছি? মেজম্মা মানবে না, তিনি আমায় পছন্দ করে না। না। শতক ভ্রু কুচকে বলল, বলেছে তোকে? আমি বুঝতে পারি। বলে শতকের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শতক তার দিকেই তাকিয়ে, আর মেজো আম্মার বড় ছেলে তোকে কতটা পছন্দ করে, কতটা চায়, কতটা ভালোবাসে, বুঝতে পারিস না? না, পারি না। এই তুমি কি প্রপোজ করলে নাকি? শতক হেসে ফেললো জোরে।
মৈত্রী তাকিয়ে রইল, তার চোখে মুগ্ধতা। এই শ্যামল পুরুষটা কি জানে তার হাসিটা কতটা মধুর, জাদুময় মাদকতায় ভরপুর। আমি জানি তুই আমায় মনে মনে পছন্দ করিস, কিন্তু মুখে স্বীকার করছিস না। আর তোকে স্বীকার করতে হবে না। তবে মনে রাখিস মিঠু, এই তুই শুধু আমার, পুরোটাই এই শতক রহমানের। মৈত্রী হেসে উঠল, ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলল, এই মিঠু, তুই শুধু আমার, এই শতক রহমানের। বলেই খিলখিলিয়ে হাসতে লাগলো। শতক তার দেখতে লাগলো মন প্রাণ জুড়িয়ে। আজ এক অন্যতম দিন। একজন মানুষ তার ভালোবাসা মানুষটির সাথে রিকশায় বসে হাসি বিলাস করছে। এই পথ যদি কখনো না ফুরাতো, রিকশাটা যদি চলতো অনবরত। হঠাৎ মৈত্রীর কালকের কথা মনে পড়ল। শতক ভাই, কাল তুমি কাঁদছিলে? কাল শতক ভ্রু কুঁচকে ফেলল। কখন কাঁদিনি আমি? নাক তো টেনেছিলে, ছোট মা হাসছিল তখন। একটু আগে না বললি তোর জ্ঞান ছিল না, অথচ কথা মনে আছে? ছোট আম্মাকে হাসতে দেখেছিস? তার মানে দাঁড়ায় তুই ইচ্ছে করেই এই বুকে দখল নিয়েছিলি। তুই তো ভারী বজ্জাত রে মিঠু। কড়া রোদ ও ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রোজা রেখে এই গরমে চড়া রোদের দিনে সবার অবস্থা বলার মতো, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য। তার উপর বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি খেলা। কথা সহস্রের অ্যাসাইনমেন্ট লিখছে। সহস্র কথার উপর সব চাপিয়ে দিয়ে বাড়ি থেকে পগার পার। কথা আপু সব সামনে নেবে। ব্রিলিয়ান্ট কিনা? কবিতা সোফায় বসে টিভির চ্যানেল পাল্টাপাল্টি করছে। টিভিতে তার মনোযোগ নেই। সে সচরাচর ঘুম থেকে দেরিতে ওঠে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম থেকে ওঠার পর শতককে খোঁজ নিতে জানতে পারে যে মৈত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। সেই থেকে তার চিন্তা শুরু, শতককে কেন যেতে হবে? আরও অনেকে আছে তো, তারা নিয়ে যেতে পারতো না? শফির রহমান ভাইয়ের দোকানে বসেছে। সুলতানা এসে বসলো সোফায়। কিরে, শুধু চ্যানেল পাল্টাচ্ছিস কেন? কবিতা টিভির দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না ফুপি, বোরিং বোরিং। শতক ভাই আসে না কেন এখনো? সহস্রটাও উঠাও। এসে পড়বে। শতক এলো কিছুক্ষণ পর। আজকে শখের প্রিয় নারীর সাথে রিক্সা ভ্রমণ করে সে তার মনের গোপন কুঠুরিতে তালা দিয়ে রাখবে। শখের নারীর মনমোহনীয় হাসির কলতান, মিষ্টি মধুর কথার বান, আদরের ঝগড়ার শাসন বারণ, সব মিলিয়ে আজ একটা অসাধারণ দিন কেটে গেল। এরকম দিন যেন তার জীবনে লক্ষ কোটিবার, না অসংখ্যবার আসে। কবিতা বলল, ব্রো, এত সময় লাগলো কেন? শতক সোফায় বসে হাসি মুখে জবাব দিল। আজকে মনটা তার ফুরফুরে। ডাক্তার এক্স-রে করতে দিয়েছিল, তাই একটু। আচ্ছা বুঝলাম। কথা হলো, ওর বড় ভাই থাকতে তোমাকে কেন কষ্ট করতে হলো? ওর ভাই যেতে পারতে না? শতক সোজা হয়ে বসে ওর দিকে তাকিয়ে বলল, পারতো, কিন্তু আমি গেলে কি সমস্যা? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার কোনো কষ্ট হয়নি মৈত্রীকে নিয়ে যেতে। ওর বাবা মানে বড় আব্বা গিয়েছিল সাথে। না, কথাটা শান্তভাবে বললেও শক্ত ছিল বেশ। কবিতা অপমান বোধ করলো। ওই মেয়েটির জন্য এত দরদ। কাল বুকে জড়িয়ে নিয়েছিল, আজ আবার যত্ন করে ডাক্তারের কাছে। ওদের কথা শুনে বলল, ভাইয়া তুমি কিছু মনে করো না। এই কবিতা এসব কেমন কথা? সুলতানা কথা ঘোরালো, ডাক্তার কি বললো? কোনো সিরিয়াস ইস্যু? মা মচকে গেছে পা, আর কোমরের আঘাত ড্রেসিং করে দিয়েছে। কিছুদিন সময় লাগবে ঠিক হতে। কবিতা অনিচ্ছা সত্ত্বেও বলল, সরি ব্রো, আসলে একা একা থাকতে বোর হচ্ছিলাম। তুমিও নেই, তোমার বিচ্ছু ভাইটাও নেই। আমাদের শপিং করাবে না? কথা চোখ রাঙিয়ে বলল, ঢাকায় এত শপিং করার পরও আবার কিসের শপিং? ভাইয়া কোনো শপিং করে দেবে না। শতক হেসে বলল, যাবনি, তবে আজ নয়। কবিতা খুশি হলো। তখনই বাড়ির মেন দরজা দিয়ে ঢুকলো একটি মেয়ে। মাথায় তালগাছের মতো ঝুঁটি করা, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট, কোমরে হাত রেখে বলল, একশো ভাই, তুমি আমার জন্য আইসক্রিম আনো নাই কেন? শতক তাকালো আরজুর পানে। আস্ত রসগোল্লা, গুলোমুলো নাই, তবে একটু স্বাস্থ্য আছে। উজ্জ্বল ফর্সা গায়ের বরণ যেন পুরাই পুতুল। শতক ইশারায় কাছে আসতে বলল আরজুকে। আরও কাছে গেল, কিন্তু অন্য সময়ের মতো লাফিয়ে কোলে উঠল না, আর না আদর করলো। পাশে দাঁড়িয়ে রইল। শতক হেসে কোলে তুলে টি টেবিলে বসিয়ে দিল। আরও শোনার জন্য তো আইসক্রিম এনেছি, সাথে চকলেটও। আরজু খুশি হয়ে গেল, হাত পেতে বলল, তাহলে দাও। শতক কপালে ভাঁজ ফেলে বলল, তোমার মিঠুপু তোমায় দেয়নি? ওর কাছেই তো দিলাম যেন আরু সোনাকে দেয়। দেয়নি তোমায়? না তো, মিটুপু বলল সব তাল জন্য এনেছো, আমায় দিল না একটাও। বলে কাঁদো কাঁদো হয়ে এলো। শতক হেসে উঠল। আরুর কপালে চুমু খেয়ে ঝুড়িটা টেনে দিয়ে বলল, দেয়নি না? মিঠুকে অনেক মারবো কেমন? আরু সোনাকে অনেকগুলো চকলেট ও আইসক্রিম এনে দেবো। হ্যাঁ? আরু মাথা নাড়ালো। শতক হাসলো।
ব্রো, আমার জন্য আইসক্রিম তো আনলে না? কবিতা বলল, বাহ, ওই মেয়েটির জন্য আইসক্রিমও কেনা হচ্ছে। আচ্ছা বইন, তোর জন্য আনমনি। আবার কেঁদে ফেলিস না, শুধু হাতে পায়ে বড় হলি, এখনো বাচ্চাদের মতো আইসক্রিমের আবদার। ভাবা যায়? বলে হাসতে হাসতে চলে গেল রুমে। এখন গোসল না করলেই নয়, যে গরম পড়েছে বাবা। শতক চলে গেল, কবিতা এসে বসলো সে স্থানে, আরও সেখানেই বসে। ব্রো মৈত্রীর জন্য আইসক্রিম কিনেছে। বলো কে? আরও সহজ সরল প্রশ্ন, কথা হেসে উঠল কবিতাও। ওদের দুজনকে হাসতে দেখে আরও হাসতে লাগলো। কথা বলল, বলো না ব্রো, মানে শতক ভাইয়া, বুঝেছো? শতক ভাইকে বলো, কেন বলছো? কবিতা বলল, ও তো জানতে হবে না, তোমার পাকনা বুড়ি, যাও খেলতে যাও। আরও চলে গেল বিন্দুকে ডাকতে। কথা কবিতাকে ধমকে বলল, সবসময় বেশি কথা না বললে হয় না? আমি কি করেছি সিস? কথা কিছু বলতে যাবে, সুলতানা থামিয়ে দিল। কথা বলছিস না কেন? ছোট মেয়ে। আর কবিতা, এভাবে বলিও না কখনো, মনে রাখবি। আমাদের কিছু হলে মাহিদ, ওর বাবা, ওর বড় ভাবি সবাই কাজ বাদ দিয়ে আগে দৌড়ে আসবে। চোখে হারায় বড় ভাই সব বাচ্চাদের। আয়েশা সেলাই মেশিনে কাজ করছে। সে জানে টুকটাক বিয়ের আগে থেকেই কোনো অর্ডার নেয় না, বাড়ির মেয়েদেরগুলোই বানায়। আয়েশা খাদিজা বেগমের কাপড় সেলাই করছিলেন, খাদিজা পাশেই বসে। ভাবি, মিঠু কি করেছে? ঘুমাচ্ছে, ডাক্তার দেখাইয়া আইসাই শীত পটাং। কত কইরা বললাম রোজা রাখিস না, শুনলো না। এমনি শরীরে কিচ্ছু নাই, তার উপর অসুস্থ। ঈদের আগে কি একটা হইয়া গেল। কেমনে কি হলো? খুশবুর বিয়ের কি ঠিক করলে? উনি বলল কাল সন্ধ্যায় তোমরা গিয়া আংটি আর বালা পরাইয়া আইসো। আর ঝন্টু মেম্বারের সাথে কথা বলবো নি, ঈদের 3 দিন পরেই বিয়ের ডেট দিব। আব্বার পরীক্ষা আছে তো 15 দিন পর। তাহলে তো ভালো খবর। মিঠুটার পা ঠিক হলেই হয়, নয়তো ভাইয়ের বিয়েতে মজা করতে পারবে না। খাদিজা হাসলো। আয়েশা কাজ করতে করতে থেমে গেল। হঠাৎ কিছু মনে পড়ায় সে বড় ভাবির দিকে তাকায়। ভাবি, মিঠুর বিয়ে নিয়ে কি ভাবছো? খাদিজা আয়েশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মাইয়া বড় হয়েছে, বিয়া দিতে হইব না? ভালো পাত্র পাইলে তারেও পাত্রস্থ করব। আয়েশা মুচকি হাসলো। ভাবি, মেয়ে বিয়ে দিয়ে থাকতে পারবে? খাদিজা বেগম হালকা চমকে উঠল। আদরের মেয়ে শাসনও কম পায়নি। বিয়ে দিলে তো আর তাদের সাথে রবে না, শ্বশুরবাড়ি তার ঠিকানা হবে। ভাবতেই কেমন কান্না চলে আসে। মেয়েদের কপাল এমন কেন? বাবার বাড়ি কিছুদিনের অতিথি হিসেবে অবস্থান তাদের, তারপর বিদায় করে পরের বাড়ি। এখন ভাগ্যকে তো আর বদলাইতে পারবো না হুমার মা। আয়েশা এখন মুচকি হাসছে। ভাবি, আমার কাছে একটা জব্বর আইডিয়া আছে, শোন। কিসের আইডিয়া? আরে শোন না, আমাদের মিঠুরে আমরা বিয়ে দিব না, থুরি মানে বিয়ে দিব রিয়া, তবে দূরে না, কাছেই, মানে আশেপাশে, বাড়ির কাছে। খাদিজা বেগমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। আয়েশা বলতেই লাগলো, আরে আমাদের শত কাছে না, ওর সাথেই দিয়ে দাও। ঘরের ছেলে ঘরের মেয়ে, ঝামেলা নেই। খাদিজা হাসলো। মতিউর রহমানও ভেবেছে শতক ঘরের ছেলে, দায়িত্ববান, সৎ, ভদ্র, সুশীল, কর্মঠ, কোনো খারাপ গুণ নেই তাদের জানা মতে। মতিউর রহমানের পছন্দ। খাদিজার সাথে আলাপও করেছে এই বিষয়ে। খুশবুর বিয়েটা মিটে গেলে ধীরে সুস্থে কথা বলবেন ছোট ভাইয়ের সাথে, কিন্তু আবার ভয়ও হয় সম্পর্ক নষ্ট হওয়ার। সুলতানা যে পছন্দ করে না তেমন একটা মৈত্রীকে, তা সুলতানের আচরণে প্রকাশ পায় কিছুটা, তবে মাঝে মধ্যে আদরও করে বেশ। আর শতক, তার তো নিশ্চয় চিন্তাধারা আছে। মৈত্রীকে যদি বউ হিসেবে ঠিক না লাগে তার কাছে, তখন কেমন একটা ব্যাপার হয়ে যায় না? প্রস্তাবটা ভালো, কিন্তু পছন্দ অপছন্দের ব্যাপার আছে না। শতকের যদি কোনো পছন্দ থাকে বা মৈত্রীকে বউ হিসাবে না পছন্দ করে। আয়েশা বলতে চাইল শতক মৈত্রীকে শুধু পছন্দ না, হয়তো ভালোবাসে, কিন্তু সে শিওর না, তাই বলল না। তাও ঠিক, তবে চুপি চুপি কথা বললে ভালো হয়। কাল দেখলেন না শতক মৈত্রীর জন্য কতটা উদ্গীত হয়েছিল, আর দুজনকে লাগছিল বেশ। ভাইবা দেখি। দুজা আরও অনেক আলাপ আলোচনা করলো কাজের ফাঁকে ফাঁকে। মৈত্রী ঘুমিয়েছিল অনেকক্ষণ, শরীরটা ভালো লাগছে না, কোমরে ব্যথা করছে বেশ, সাথে পাও। মৈত্রী ঘুম থেকে উঠে বিছানায় বসলো। হাঁটতে পারবে না এখন। মোবাইল ফোন পাশেই ছিল। অনলাইনে যাওয়ার সাথে সাথে মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ এসেছে।
সে মেসেঞ্জারে ঢুকে দেখলো সবগুলো ঝর্ণার। তার শারীরিক অবস্থা নিয়ে পেরেশান সে। ঝর্ণা অনলাইনে থাকায় মৈত্রীকে ভিডিও কল দিল। মৈত্রী অসহায় হয়ে পড়ল। এই পেতনির মতো অবস্থায় সে কল রিসিভ করবে না। সে কেটে অডিও কল দিল। সাথে সাথে রিসিভ করলো ঝর্ণা। হ্যালো মৈতি, কল কাটলে কেন? ভিডিও কল দিয়ে রিসিভ করো, তোমাকে দেখি একটু। ভাইয়ের থেকে শুনলাম পা মুচকে গেছে, এখন ঠিক আছো? মৈত্রী কোনটা রেখে কোনটার জবাব দেবে ভেবে পেল না। শান্ত হয়ে জবাব দিল, অডিওতেই কথা বলি কেমন? আর হ্যাঁ, ঠিক শুনেছ, চমকে গেছে একটু। নীরব ভাইয়ার সাথে দেখা হয়েছিল হাসপাতালে। অপর প্রান্তে ফোনের পাশে দুজনে, ঝর্ণা ও নীরব। নীরবই বলেছে ঝর্ণাকে কল দিতে, একটু খবর নেওয়া যাক। কিভাবে পা মুচকে গেল? পড়ে গিয়েছিলাম। নীরব এতক্ষণ চুপ ছিল, এবার নীরবতা ভেঙে বলল, কিভাবে পড়লে? মন্ত্রী নীরবের কথা শুনে একটু চমকালো। ও ভাই বোন একসাথে, ভাগ্যিস ভিডিও কল রিসিভ করেনি, করলে প্রেস্টিজ ফ্লোরে গলাগড়ি খেত। তবে তার প্রশ্ন গতকালের কথা মনে পড়ে গেল। সে শতকের বুকে ছিল, তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছিল। শতক অতি যত্নে তাকে আগলে নিয়েছিল। সে আর ভাবল না। ওই আসলে মানে কিভাবে যে পড়ে গেলাম, ওসব কথা বাদ দাও তো। ঘটনা জানো তোমরা? নীরব বলল, কিসের ঘটনা? আরে নীরব ভাইয়া জানেন না, কাল বিকেলে যাচ্ছি তো আপনাদের বাড়ি ঝর্ণা ভাবিকে আংটি ও বালা পরাতে। হ্যাঁ জানি, তুমিও আসবে এই ভাঙা পা নিয়ে। মৈত্রী বলল, আমি বোধহয় যাব না, আর আমার পা ভাঙা না, একটু মচকে গেছে ব্যাস। আজ তারাবির পর দোকানে ভিড় নেই। খুশবু বিকেলে চলে গেছে। দোকানে মতিউর, শফির ও আয়াত। কর্মচারীটা ছুটি নিয়েছে এবেলা। মতিউর রহমান বললেন, শফি আয়াত কাল বিকেলে কিন্তু সবাই যাইবা মেম্বারের বাড়ি। আমার কথা হয়েছে মেম্বারের সাথে, আমি যাইবার পারবো না তাও বলছে। তোমাদের উপর সব সাইডে দিলাম, সব কিছু খেয়াল রাখবা। আয়াত মাথা নাড়ালো। শফিউর রহমান বলল, আচ্ছা ভাই, আংটি পালা সব রেডি? বড় আব্বা আর মেজো আব্বাই গিয়া পছন্দ কইরা দিছে। আমি কাল সোনারুর কাছ থেকে আনবনে, চিন্তা করো না। অনেক সময় পর শফিউর রহমান ভাইকে কিছু বলার জন্য ইতস্ত করতে লাগলো, বলবি কিনা। ভাই যদি রাগ করে। মতিউর রহমান বুঝতে পারলো শফি কিছু বলতে চায়। কিছু বলবি শফি? শফির খানিকটা চমকে মাথা নাড়ালেন, মানে বলবে। আচ্ছা বল। শফিউর রহমান গলা খাকারি দিয়ে মিনমিন করে বলল, ভাই আসলে খুশবুর তো বিয়ে আল্লাহ রহমতে ঠিকঠাক। ঈদের কয়েকদিন পর বৌমা আসবে বাড়িতে। একটানা বলে থামলো। কিছু সময় চুপ থেকে বলল, আমার বাড়িটা ফাঁকা থাকে, স্বার্থ হোটেল থাকে, বড় মেয়ে সংসারে, তাই ভাবছি বিয়েটা। এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব বেয়াদব, বুড়ো বয়সে ঢং ধরছে। মতিউর রহমান অবাক। তার ভাইকে তাকে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলছে, তাও একটা বাচ্চার সামনে। না, কঠিন কথা শোনাতে হবে। সফিয়া থতমত খেয়ে গেল। ভাই আসলে বিয়েটা করে নেওয়া। আবার কথা বলছিস, লজ্জা করছে না? তে লজ্জার কি আছে? সফিয়ার অসহায় গলায় বলল, ছেলে বিয়ে করাবে, এতে কি তার লজ্জা পাওয়ার কথা? লজ্জার কিছু নেই মানে, এই বয়সে আইসা বিয়া করবার মন চায়। ধমকে বলল মতিউর রহমান। আয়াত জোরে হেসে উঠল। মায়ের মতো এটা তারও অভ্যাস। শফির রহমান চোখ কপালে। ভাই কি তার বিয়ের কথা ভাবছেন নাকি? সে তো শতকের কথা বলছে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই আমি বিয়ে করতে চাই না তো নেড়াবেলতলা একবারই যাই, আমি তো স্বার্থের কথা বলছিলাম। মতিউর রহমান হেসে ফেলল। ও তাই বল, আমি তো ভাবছি থাক বাদ দে। তা মেজো আব্বার কোনো পছন্দ আছে? শফিউর আগ্রহ নিয়ে বলল, নেই মনে হয়, অনেকবার জিজ্ঞেস করেছি, শুধু হেয়ালি করে। তবে একটা মেয়ে পছন্দ করেছি স্বার্থের জন্য। মতিউর রহমান ক্ষণিক পল চুপ করে রইলেন। কাকে পছন্দ করেছে? কাকে? আমাদের ঘরের মেয়ে বলে পুলকিত হাসলো মতিউর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে। ঘরের মেয়েকে? শফিউর হাসি মুখে বলল, আমার বড় শালার মেয়ের কথা। আমাদের বাড়িতে আছে। মেয়েটা ভালো, ভদ্র, দেখতেও ভালো, ডাক্তার পড়ছে, স্বার্থের সাথে ভালো মানাবে। ছেলে আমার সরকারি স্কুলের যে শিক্ষক, যাকে তাকে তো আর আনতে পারি না। যোগ্যতা একটা ব্যাপার আছে না ভাই। আর স্বার্থেরও মনে হয় কোনো পছন্দ নেই। এখন তুমি বললে মানে পছন্দ করলে শ্বশুরমশাইয়ের কাছে কথা বলতে পারি। মতিউর রহমান চুপ করে রইল কিছু পল। হয়তো কিঞ্চিত আশা করেছিল, কিন্তু না, তা হবার নয়। তিনি তো এভাবে ভেবে দেখেনি। শত কত ভালো চাকরি করে, তার সাথে কি আর মৈত্রীর সাথে যায়?
মৈত্রী মতিউর রহমানের কাছে ভালো যোগ্য মেয়ে হলেও তাদের যোগ্য বউ হতো না হয়তো। ডাক্তার মেয়েই ভালো মানাবে। ভাগ্যিস কখনো বলেনি শফিকে, হয়তো ভাই কখনো মানা করতো না, বরং খুশি খুশি বউ করে নিত। কিন্তু চোখের লজ্জা বলতে তো কিছু আছে। তিনি বললেন, উত্তম সিদ্ধান্ত। আমি কি বলবো আবার, তোদের পছন্দই আমার পছন্দ। বাড়িতেই আসে না কথা আম্মা? বিকেলে একবার দেখা করবো নি, কাজের চাপে দেখাই করা হয় না। কাল ওদেরও নিয়ে যাস কিন্তু। আর তোর শ্বশুরের সাথে কথা বলে রাখ। ভাই না, মানে তুই বললে ভালো হয়। আমি কি আর কি বলবো? শফিউর রহমান মিনমিন করে বলল। মতিউর রহমান গম্ভীর মুখে বললেন, ছেলে বিয়ে করাবি আর বিয়ের কথা পারতে পারবি না? তোর ছেলে তুই কথা বললে ভালো হয়। ভাই ছেলে তোর আর তুই বল, আমি ওসবে নেই। মতিউর রহমান মনটা নরম হলো। আচ্ছা ঠিক আছে। আয়াত এতক্ষণ চুপচাপ কথা শুনছিল। বড়দের কথার মধ্যে নাক না গলানোই ভালো। কিন্তু এসব কি হচ্ছে? শতকের সাথে কথা মেয়েটার বিয়ে? দেখছিল আজ মেয়েটিকে, এর আগেও দেখেছে, কথাও হয়েছে। বছরে অন্তর আসে ছোট আব্বার বাড়িতে, ভালোই। কিন্তু জ্যোতি যে বলল শতক ভাই আর মৈত্রীর কথা, জ্যোতির মতে শতক মৈত্রীকে ভালোবাসে। কাল বিকেলের ঘটনাও বলেছিল, তাতে সেটাও ঠিক মনে হচ্ছে। জ্যোতি এবার ভুল টুল শুনল না তো? কি যে একবার শতকের সাথে কথা বললে কেমন হয়? আয়াত, এসব কথা বাচ্চাদের কানে যেন না যায়, তাদের পরে জানানো হবে। কথা এখানেই আছে, এসব শুনলে অস্বস্তি পড়তে পারে। আর হ্যাঁ, শর্তেও কেউ যেন না জানে। হ্যাঁ। সফিয়ার বলে উঠল কথাগুলো। মতিউর রহমানও শুনলেন। তারপর কাপড় গুছিয়ে দোকান বন্ধ করতে উদ্যত হলেন। আজ চিন্তায় পড়ল, বলবে কি বলবে না। শবনম আপাও বলল সেদিনের কথা। শতক ভাই কি জানে? জানে বোধহয়। খুশবু রুমে বসে পড়ছে। এই বিয়ে চক্করে তার পড়াশোনা লাটে উঠেছে। সময় বেশি নেই, তার মধ্যে আবার বিয়ে। কিভাবে সামাল দেবে? না ভেবে কাজ নেই, পড়তে হবে। আর বিয়ে তো বিয়েই, সে গিয়ে শুধু ধূপধাপ কবুল বলে চলে আসবে, ব্যাস ঝামেলা খতম। কাল যেতে হবে না, এতে সে খুব খুশি। তবে ঝর্ণার কথা মনে পড়ছে হালকা। সেদিনে ভিডিও কলের পর কথা হয়নি। মেয়েটার কি রাগ করেছে? তার কি ফোন করা উচিত? না না, পড়তে হবে। ওর সাথে কথা বললে পড়ায় আর মন বসবে না। সে দোয়া পড়ে আশেপাশে ফুদল, যেন শয়তান কানের মন্ত্রণার হালে হবু বউয়ের সাথে কথা বলার জন্য। সে কিছুক্ষণ পড়ার চেষ্টা করলো না, হলো না। শালা শয়তান মন্ত্রটা মগজে ঢেলে দিয়েছে। এখন কথা না বলে উপায় আছে? তবে সে ভালো ছেলে, একটু কথা বলবে, বেশি না, কিন্তু এই একটুখানি, তারপর মন দিয়ে পড়বে। কল দিয়ে ঝর্ণার নাম্বারে মিঠু তার ফোন রিসিভ করে দিয়েছে বউ নামে। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল একই ফল পেল। তার এক মন খুশি হলো পড়তে পারবে ভেবে, তো আর এক মন দুঃখে পেল। 1 মিনিট, খুশবু মন কি কখন দুটো হয়? এই লাস্টবার কল দেবে, ধরলে ধরবে, নইলে আর দেবে না। সে অতটাও হ্যাংলা নয়। এমনভাবে 8 বার দিল, কিন্তু রিসিভ করেনি মহারানী। খুশবু হতাশ হয়ে ফোনটি রাখলো। পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বউ লেখা। সে রিসিভ করে দিল এক ধমক। এই মেয়ে, এই কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? ফোন রেখে কি বনবাসে গিয়েছিলে নাকি? মাহিদের ধমক শুনে ঝর্ণার ফোন ফসকে গেল হাত থেকে। কিন্তু ভাগ্য সহায় ছিল, বিছানায় পড়েছে। সে শান্তির নিঃশ্বাস ফেলল। তার ফোন কিছু হয়নি। ভাবতে ভাবতে দ্বিতীয় ধমক ভেসে এলো যান্ত্রিক ডিভাইস থেকে। এই মেয়ে, কথা বলছো না কেন? এক থাপ্পড় দেব। খুশবুর মেজাজ বিগড়ে গেছে। একে তো কতগুলো ফোন দিল, রিসিভ করেনি। এখন আবার কল করে নীরবের বোন নীরবতা পালন করছে। ঝর্ণা ঢোক গেল। ইস রে, রেগে গেল। এখন কি করবে? তবে একটা কথা না বললেই নয়। তার মাহিদের রাগী ভয়েস যেন ইফতারের পেঁয়াজি। পেঁয়াজিদার খুব পছন্দ। সে মিনমিন করে বলল, ভেরি ভেরি সরি। হ্যাঁ, আসলে গোসলে ছিলাম, তাই রিং শুনতে পাইনি। রাগ করবেন না প্লিজ। আর কি রেগে থাকা যায়? কি মিষ্টি রিনরিনে কণ্ঠ, যেন পাখে কিচিরমিচির শব্দ চলছে। মাহিরের রাগ শরবত হয়ে গেল। থাক, সরি বলতে হবে না। এরপর থেকে কল করলে যেন 5 সেকেন্ডের ভিতরে রিসিভ হয়, তা না হলে ফোনের ভিতরে থাপ্পড় মেরে দেব। ঝর্ণা হেসে বলল, ফোনের ভিতরে কিভাবে থাপ্পড় দেবেন? তা হয় নাকি? খুশবু চেয়ারে গা এলিয়ে বলল, যাই তো। যেভাবে ফোনে চুমু খেলো, ফোনে না লেগে অপর প্রান্তের মানুষের গালে, তেমন কি করে বুঝলে? ঝর্ণা মুখটা এইটুকুন হয়ে গেল। লোকে চুমু খায় আর আপনি মারবেন? তো বোকারানি, কি চুমু লাগবে না কে? দেখো, কয়েকদিন আছে, আর ধৈর্য ধরো বালিকা। চুমু খেতে খেতে আমায় একেবারেই খেয়ে ফেলবা? গম্ভীর গলায় বলল খুশবু।
ঝর্ণার কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে। কি বলছে এসব মাহিদ? তার বুঝি লজ্জা লাগে না? সে কথা ঘোরাতে বলল, বোকা রানী বলছেন কেন আমায়? খুশবু হাসলো। মেয়েটা লজ্জা পেয়েছে। তোমাকে বলছি, ও আমার বউকে বলেছিল, বুঝলে? ঝর্ণা আবার লজ্জা পেল। মাহিদ তাকে বউ বলছে। আহা কি আদুরে ডাক। সে বলল, আপনার বউ বুঝি বোকা? হ্যাঁ, বোকাই তো। তুমি বলো না আমাকে ভালো লাগে, তার ভালোটাও বাসে হয়তো, কিন্তু সেটাই আমায় না বলে মিঠুকে বলল। তো সে বোকা না? আমায় বললে কয়দিন প্রেম করতে পারতাম না বলো? বলেই হাসলো খুশবু। ঝর্ণা এবার শেষ। মিঠুটা মীর জাফর বেরোলো। মিথ্যা কথা, মইতি মিথ্যে বলেছে। ওই বোকা রানী, আমার বোন মিথ্যা কথা বলে না, আর আমাকে মিঠু বলে নাই, বুঝলে? তাহলে কে বলেছে? সেটা কেন বলবো? বলুন না। আহা কি সুন্দর আবদার, মনটা জুড়িয়ে গেল। বললে কি পাবো? আপনি এমন কেন? কেমনে? পুরাই রসগোল্লা। বলেই খপ করে কেটে দিল ফোনটা। ফোন কেটে বিছানায় ফেলে দিয়ে নিজেও শুয়ে বালিশে মুখ লুকালো। ইস, খুশবু রসগোল্লা হয়ে গেল না তো? মানে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। কি বললো মেয়েটা? সে রসগোল্লা? আয় হায়, তার কানের গলাটা গরম লাগছে কেন? সে কি লজ্জা পাচ্ছে? ধ্যাত! খুশবু টেবিলে থাকা বইয়ে মুখ লুকালো। আকাশে চাঁদের দেখা নেই আজ। চারদিকে অন্ধকার। ঠান্ডা বাতাস বইছে চারদিকে। বাতাসের বেগ খুব বেশি না, তবে কারেন্ট চলে গেল। গ্রাম অঞ্চলে আর একটা সমস্যা, বাতাস উঠলে বা আকাশে মেঘ থাকলে কারেন্ট হাওয়া হয়ে যায়। মতিউর রহমান, খুশবু, মৈত্রী ও খাদিজা খাবার খাচ্ছে। আরোটা ঘুমিয়ে আছে। খাওয়া শেষ হলে সবাই সোফায় বসলো। মতিউর রহমান বললেন, শফি মেজো আব্বার বিয়ার কথা ভাবতেছে, মেয়েও পছন্দ করে রাখছে। খাদিজা খুশবু অবাক হয়ে তাকিয়ে রইল মতিউর রহমানের পানে। মৈত্রীও বাদ গেল না। খাদিজা বেগম ভাবলেন, ওনার কাছে যেহেতু বলেছেন তাহলে হয়তো মৈত্রীর কথা বলেছে। সে খুশি হয়ে বলল, কোন মেয়ে পছন্দ হয়েছে? মতিউর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সুলতানার বড় ভাইয়ের মেয়ে কথা আছে না, সেই দেখা কইরা আইলাম মাত্র। মেয়েটা সুশীল, মেজো আব্বার সাথে মানাইবে বেশ। বলে হাসলেন। খাদিজা বেগম স্বামীর দিকে তাকালেন। কথাটা কি সত্যি? মতিউর রহমান চোখের ইশারায় বোঝালেন সত্যি। খাদিজা হতাশ হলো, মেয়ের দিকে তাকালো। ইস, মেয়েটাকে কাছে রাখা হলো না। খুশবু অবাক, সত্যি শতক রাজি হলো এই প্রস্তাবে? সেনা মিঠুকে ভালোবাসি ভালোবাসি বলে খুশবুর কান ঝালাপালা করে দিত। তবে মৈত্রীর কোনো ভাবান্তর হলো না। সে জানে এমনটাই হবে। শতক ভাই আর সে কখনো এক হবার নয়। তবে শতক ভাই এত তাড়াতাড়ি রাজি হলো যে? মতিউর রহমান বললেন, এই কথা কাউকে বলো না যেন, আর ঘুমোতে যাও, রাত অনেক হয়েছে। খুশবু ও মৈত্রী উঠে গেল আস্তে ধীরে। মতিউর রহমান বসে রইল। খাদিজা উঠে স্বামীর পাশে বসলো। আপনি কি শফি ভাইয়ের কাছে মিঠুর কথা বলেছিলেন? খুশবু যাচ্ছিল, কিন্তু মিঠুর কথা শুনে থেমে গেল। মিঠুর কথা মেজব্বাকে কি বলবে? মতিউর রহমান মাথা নাড়ায়, মানে বলেনি। খাদিজা বলল, তাহলে একবার বললে হয় না? আমাদের মিঠুও তো খারাপ না, সবাইকে ভালো রাখবে, আর শতকের সাথে মানাবেও ভালো। মতিউর রহমান হাসলেন। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মেজো আব্বা মাস্টার, সরকারি চাকরি করে, দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো। তার পাশে থাকার সবার যোগ্যতা নাই, বুঝলা? কথা, মায়াটা ডাক্তারি পড়তেছে, দেখতে রাজকন্যা। মেজো আব্বার সাথে তাকেই মানায়, আমার আম্মাকে না। আমার জন্য আরেকটা ভালো ছেলে খুঁজে আনবো, চিন্তা কইরো না। বলে চলে গেল রুমে। খাদিজা কয়েক পাল সেখানেই বসে রইল। খুশবু সব শুনল। আব্বা যে মৈত্রীর জন্য শতককে পছন্দ করেছিল সেটা তো স্পষ্ট হলো, কিন্তু এখন? সে চলে গেল নিজের রুমে। মেজ আব্বা কথাকে পছন্দ করেছে সেটা আব্বাকে বলেছে। সেখানে আব্বার মনে হয় না মিঠু আর শতকের ব্যাপারে কিছু ভাববে। অন্ধকারে আরেকটি ছায়া চলে গেল, যার চোখে অশ্রুর মেলা। আকাশ কিছুটা মেঘলা, তবে মনে হয় না বৃষ্টি হবে, আবার বলাও যায় না। ছুমছুম করে নামতে ও সময় নেমে বৃষ্টির ফোঁটা। আড্ডা বসেছে মৈত্রীদের বাড়িতে। উপস্থিত সব ছোটরা। আড্ডার বিষয় ঝর্ণাকে রিং ও বালা পরানো। শুধু খুশবু নয়, বেচারা পড়তে বসেছে। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আড্ডায় শবনম, শতক, সহস্র, আয়াত, জ্যোতি, হুমা, মৈত্রী, কথা ও কবিতা। আমার ছোট মনের হাহাকার লাগবো খুশবু ভাইয়ের উপর। সহস্র এমন কথায় সবাই বিরক্ত হলো। আয়াত বলল, আরে বেটা, বন্ধ কর তোর ভাঙ্গা রেডিও, শুনতে শুনতে কান পচে গেল আমার। সহস্র কাঁদো কাঁদো হয়ে বলল, এখন আমার কথা ভাঙা রেডিওর মতোই তো লাগবো।
বিয়ে করছো, বউ সব সময় কোকিল কণ্ঠে রাখে, আদর করে, তাই এই সহস্রকে ভালো লাগছে না, তাই না? অথচ আগে হাজার আমার বন্ধু, আমার ভাই, আমার কর্তা, বুঝি। আয়াত বলল। ভাই মাফ চাই। সবাই হেসে উঠল। কবিতা বলল, জ্যোতিভাস সিংস সাই সাই। যদি সহস্রের কথায় লজ্জা না পেলেও এবার পেল বোধ হয়। সহস্র বলল, এই যে ম্যাডাম, পোয়েম আপনার সাইফাই বাদ দেন। কবিতাকে পোয়েম বলায় সে খেপে গেল। কি বলবে এর পূর্বে সহস্র পুনরায় বলে উঠল, আচ্ছা কথা আপু, এই বিলেতি মালটাকে মামু কোথা থেকে আমদানি করছে? না মানে তুমি কত ভালো, আর এই মহিলার পুরাই কালো। কবিতা বলল, সহস্রের বাচ্চা, আমায় তোর মামুই ডাউনলোড করেছে, কিন্তু আই এম শিওর ফুপি তোকে সার্কাস থেকে ধরে এনেছে। শতক বলল, ঝগড়া বাদ দাও তোমরা, আর হাজার বোন হয় তোর, মাল আবার কোন ভাষা? থাপ্পড় খাবি যে কবে আমার হাতে? কবিতা খুশি হলো শতককে তার পক্ষে কথা বলার জন্য। সহস্র ভেঙচি দিল কবিতাকে। মৈত্রী চুপ করে সবার কাণ্ড দেখছে। সহস্র সর্বদা তার সাথে ঝগড়া করে, অথচ আজ একটা কথাও বলল না। ঝগড়া তো দূরের কথা, শুধু খোঁজাস্বরূপ খোঁড়া ডেকাচ্ছে। সহস্র সর্বদা তার সাথে ঝগড়া করে, অথচ আজ একটা কথাও বলল না। ঝগড়া তো দূরের কথা, শুধু খোঁজাস্বরূপ খোঁড়া ডাকছে। আর শতক, সে তো হবু বউয়ের পাশে বসে আড্ডা দিচ্ছে। শবনম বলল, কথা, চুপ করে আছিস কেন? কথা হেসে বলল, কি বলবো আপু? শতক বলল, বাহ, কথা নিজে কথা খুঁজে পাচ্ছে না। কথা হেসে ফেলল। মৈত্রী ওদের দিকে তাকিয়ে। সিরিয়াল চলছে সামনে। সহস্র চট করে বলল, কথা আপু, তোমার বিয়ে কবে খাচ্ছে? আমারটা বাদ, আগে বলো তোমার ভাইয়াকে কেন বিয়ে দিচ্ছ না? বেচারা ভাইয়া বউবিহীন শুকিয়ে যাচ্ছে কেমন। সহস্র হেসে বলল, ভাইয়ের বিয়ে খাওয়ার আশা ছেড়ে দিছি, তোমারটা বলো। এই কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? আরে বলে ফেলো, আমরাই তো। কথা শরীর দুলিয়ে জোরে হেসে ফেলল। হাসতে হাসতে শতকের সাথে ধাক্কা লাগলো একটুখানি। না ভাই নেই, থাকলে অবশ্যই বলতাম। না, আমি বিশ্বাস করি না। তুই না করলে আমার বইয়েই গেছে। আপু তুমি বুঝলে না আমায়? এই মিঠু এক বালতি পানি আনতো, ডুবে মরে যাই। না থাক, তুই খোড়া মহিলা পারবি না। হাজারের বাচ্চা, কতবার বলবো আমি খোড়া না? তবে তুই খোড়া, তোর ভাই খোড়া। রেগে বলে উঠল মৈত্রী। পা মুচকে যাওয়ার পর থেকেই এই বেড়া খোড়া খোড়া বলে কানের পোকা বের করেছে। সহস্র সোফা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝগড়া করা ভঙ্গিতে বলল, এই বড় আম্মার বাচ্চি মিঠু, আমি সহস্র কোনো হাজারে বাচ্চা না। তবে হ্যাঁ, বিয়ে করলে এক খালি বাচ্চা কাচ্চার বাপ হলেও হতে পারতাম, কিন্তু কেউ আমার বিয়ের কথা ভাবলো না। সে যাক, বাদ দে, শখের কথা তুই এখন তো খুঁড়িয়েই হাঁটিস, তাই তুই খোড়ার বউ খুঁড়ি, বুঝেছিস? মৈত্রী কোনো মতে দাঁড়িয়ে বলল, খবরদার আমার জামাইকে খোড়া বলেছিস তো তোর ঠ্যাং দুটো ভেঙে হাতে ধরিয়ে দিব। সহস্র ভেঙচি কেটে বলল, না হওয়া জামাইয়ের জন্য মন প্রাণ উতলে পড়ছে। হ্যাঁ পড়ছে, বলে বসে পড়ল। শতক ও বাকিরা ওদের ঝগড়া দেখে হতাশ। কবিতা মৈত্রীর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, সহস্র আমার বয়সী, তাই ওকে তুই বলি আমি, কিন্তু তোমার তো সিনিয়র, তুমি তুই বলছো। কথা ধমক দিল কবিতাকে। মেয়েটা কথায় কথায় নাক গলানোর অভ্যাসটা গেল না। কবিতা, সেটা ওদের ভাই বোনের ব্যাপার, তোকে ভাবতে হবে না। জবানটা তোর বেশি চলে। শতক চুপ ছিল এতক্ষণ, তবে এবার আর থাকতে পারল না। কথা, ওকে ধমকিও না। আর মৈত্রী বেয়াদবের মতো তুই তোকারি কেন করছিস ওকে? তোর বড় ভাই না? কম করে হলেও 1.5 বছরের বড় তোর। সহস্র ভ্যাটকাল। শুনলি, আই অ্যাম ইউর বিগ ব্রাদার, সো গিভ মি সাম রেসপেক্ট। মৈত্রী তেরাভাবে বলল, আমি তো বেয়াদব ভালো নই, তাই কাউকে রেসপেক্ট কিভাবে দিতে হয় জানি না। শতক অবাক হয়ে বলল, তোকে বেয়াদব বলিনি, শুধু বলেছি তুই তোকারি না করতে। আর কেউ খোড়া বললেই খেপতে হবে? আমাকেও তো বললি খোড়া। আমি কিছু বলেছি তোকে? কয়েকদিন ধরে দেখছি বড়দের কথার উপর কথা বলছিস। মৈত্রীর রাগ হলো বেশ, রাগে তার কান্না চলে এসেছে। সে নাক টেনে বলল, শুধু আমার দোষ চোখে লাগে তোমার, নিজের ভাইয়ের দোষ তো খুঁজে পাও না। ওকে বলে দিও আমার সাথে না লাগতে, কেউ কথা শোনালে আমি চুপ থাকবো না, বলে দিলাম। সহস্র বলল, কি করবি তুই? আমি তোর ভয় পেয়ে গেলাম বাবারে। বলে মিথ্যা ভঙ্গিমা করলো। মৈত্রী সহস্রের দিকে একবার তাকিয়ে শতকের দিকে তাকালো, মানে দেখো কে লাগছে। শবনম এবার ধমক দিল, সহস্র চুপ কর।
মজা করার আর মানুষ পাস না? কতবার বলেছি মৈত্রীর পিছনে না লাগতে। আর মৈত্রী, তোর সব কিছুতে নাটক না করলে ভালো লাগে না, না? মৈত্রী চুপ করে বসে পড়ল। এখন আপা সব কিছু তার উপর বর্তাবে। তার ভাইয়েরা তো এক একটা দুধে ধোয়া তুলসী পাতা। শতক মৈত্রীর চুপসে যাওয়া মুখটা দেখল। আপা, দোষ তোর ভাইয়ের, ওকে থামা। মৈত্রী তো চুপচাপই ছিল। শতক ভাইয়া, আপু ছেড়ে দাও তো, ওরা ঝগড়া করবে, আবার একে অপরের জন্য মন কেমন করবে। তোমরা কিছু বলো না, না তো মিত্রি রাগ করবে না কেমন? তুমি তো আরোর মতোই কিউট, কি সুন্দর করে কথা বলো, মনে হয় শুনতে থাকে। বলেই মিষ্টি হাসলো। মৈত্রী মৈত্রীর আগলা প্রশংসায় রাগ কমল না, তবে জোর করে ঠোঁটে হাসি টেনে নিল। এর মধ্যে খুশবু এসে বসলো মৈত্রীর পাশে। এই তোরা আমার বোনের পিছনে সবাই লাগিস কেন বলতো? যখন বিয়ে হয়ে যাবে সবার থেকে দূরে থাকবে, তখন বুঝবি মিঠু কি ছিল। শতক তাকালো খুশবুর মানে, খুশবু ওর দিকে তাকিয়ে। শতকের তাকানোর মানে হলো দূরে যেতে দিচ্ছি না তাকে, এই বুকের ভেতর ঢুকিয়ে রাখবো। খুশবু তার চোখের ভাষাকে তোয়াক্কা করলো না। শতক বলল, বোঝার জন্য দূরে নয়, কাছেই রেখে দেব, কি বলিস? খুশবু উত্তর দিল না, চুপ করে থেকে কথার উদ্দেশ্যে বলল, গ্রাম ভালো লাগে তো তোমার, তাই না? গ্রামের আত্মীয় স্বজনদের মধ্যে কারোর সাথে স্টেবল করে দাও আপা মামাতো বোনকে। শতক কপাল কুচকালো, কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি? শবনম হাসলো। ঠিক বলেছিস মাহি, তোর বিয়ের পরপরই কথার বিয়ে খাবো, কি বলিস? আমি সবসময় ঠিকই কথা বলি, আসলে বেকার মানুষ তো, তাই কেউ গুরুত্ব মনে করে না। শতক কিছু বলবে, এর তখনই কেউ জোরে জোরে বলল, ও ফুফু, দেইখা যাও কে আইছে, তোমার মাইয়ার জামাই আইছে, তোমরা কই গেলা? সকলে দরজার দিকে তাকালো, কে কথাগুলো বলল দেখতে। দুটো ছেলে মেয়ে মৈত্রীর দিকে দেখে খুশি হয়ে গেল। খুশবু বলল, তো জামাইয়ের হাতে মিষ্টি দেখছি না যে? ছেলেটি হেসে বলল, জামাই তার বউ এখনো পাই নাই, তাই মিষ্টি নাই শালাবাবু। আর মিঠু, ব্যাগ ধর আর বসতে দে, আমি অহন ক্লান্ত, আর বাকি সবাইকে আসসালামু আলাইকুম। বলে মিষ্টি হাসলো। শতক তাকিয়ে দেখলো ছেলেটিকে, চিনে সে, মৈত্রীর মামার ছেলে অর্ণব। মৈত্রী 3 বছরের বড় হবে, এবার অনার্স ফাইনালে। মৈত্রী বলল, অর্ণব ভাই তোমার ব্যাগ তুমি নিয়ে যাও, আমি পারবো না। অর্ণব চোখ বড় বড় করে ফেললো। এই, এটা মিঠু তো না? মানে কাজ করতে মানা করছিস যে আগে কখনো করিসনি, নাকি ভাইয়ের বিয়েতে ভাব বেড়েছে? সহস্র বলল, আরে ভাই, ও তো খোড়া হয়ে গেছে, যাইবো কেমনে? শতক চোখ রাঙানি দিল ভাইকে। এই সহস্রের আক্কেল কবে হবে? শতকে চোখ রাঙানিতে সহস্র চুপ করে গেল। এর মধ্যে খাদিজা এলো। আরে জামাই এসেছে বাড়িতে, তা মেয়ে কই আমার? অর্ণব বলল, ফুপু, তোমরা ভাই বোনেরা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছো। আরে তোমার বাপে বাচ্চা গাড়ি ঠিক বিয়ে করে কয়েক বছর পর বিয়ে দিল, তবে বউ দিল না। এখন বউকে কোথাও নিয়ে যেতে বাপ আর ফুপুর পায়ে ধরতে হয়। এই অন্যায় মায়া যায় শতক ভাই। শতক মাথা নাড়ালো, মানে মানা যায় না, সে তো কখনো মানবে না। আরে বাবা, বউ কি দূরে রাখার জিনিস নাকি? খাদিজা হাসলেন। তার ভাইয়ের এই একটাই ছেলে অর্ণব। খাদিজার বাবা অর্ণবের 18 বছর বয়সে বিয়ে ঠিক করে খাদিজার বোনের মেয়ে রুবির সাথে। অর্ণবের 21 হলে বিয়ে পড়িয়ে দেয়, কিন্তু রুবি বাবার বাড়ি থাকে। এই নিয়ে অর্ণবের যত আর্জি। জামাই বাবাজি, অনার্সটা শেষ করো, মেয়েরে তুলে দিবনি কেমন? আর রুবি, চুপ করে আছিস কেন? এতক্ষণ রুবি চুপ করে দাঁড়িয়েছিল। খালার ডাকে হাসলো। ভালো আছো খালা? আছি, তুই কেমন আছিস? তোর মা বাবা ভাই তারা কেমন আছে? রবিনকে সাথে আনতিস। ওই বিচ্ছুর খেয়াল কে রাখবে? সবাই হাসলো, একে অপরের সাথে কুশল বিনিময় করলো। নীরব খুব ব্যস্ত আজ, বোনের হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে বলে কথা। সকলের সাথে কথা বলতে বলতে একটা মেয়েকে দেখে তার ভ্রু কুচকে যায়। এই মেয়েটা এখানে কি করছে? মাহিদদের কোনো আত্মীয় কি? কথা শবনমের ও বাকিদের সাথে বসে আছে। এখানে এসে চমকে গেছে, এই লোকটা এখানে। শবনমের থেকে জানতে পারে পাত্রীর বড় ভাই হয়, নাম নীরব। সকলে আড়ালে গুন্ডা নীরব বলে ডাকে। বাজারে জুয়েলার্সের দোকান আছে তার, পড়াশোনা উচ্চ মাধ্যমিক। সে অবাক হয়েছে, এই লোক গুন্ডা? কই, দেখতে তো একদম হিরোদের মতো। তাকে কি চিনতে পেরেছে কি জানি, হয়তো চিনতে পারিনি। চিনলে কিছু তো বলতো। কবিতাটা আসেনি, ভালো হয়েছে।
আচ্ছা সে কি গিয়ে একবার কথা বলবে এই লোকটার সাথে? কেউ কোনো কথা বলো না, তবে দেখা হলো চোখাচোখি হলো বেশ কয়েকবার। এতে দুজন বুঝতে পারে যে একে অপরকে চিনে ফেলেছে। ঝর্ণাকে রিং পরিয়ে দিল আরজু, আর বালা আয়শা পরিয়ে দিল। মতিউর, খাদিজা, সুলতানা, কবিতা, শতক, খুশবু, মৈত্রী ও জ্যোতি আসেনি, বাকিরা এসেছে। সব কার্য সম্পাদন করে তারা খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিল রাত 9টার দিকে।